শুনছেন রাতের রাজপুত্র, লেখিকা জিনিয়া চ্যাটার্জি। এর আগে অনামিকার সাথে বেশ কয়েকবার রৌনকের বাড়িতে এসেছিল ওরা, তাই চিনতে কোনো অসুবিধা হয়নি। সেখানে পৌঁছে ডোরবেল বাজাতেই একজন পরিচারক দরজা খুলে দিয়ে ভেতরে আসার আমন্ত্রণ জানালো। ঘরের ভেতর প্রবেশ করতে শাইনি এবং জেনি দেখল যে রিয়ালি দেবী সিদ্ধার্থবাবুর সাথে কোনো গম্ভীর আলোচনায় ব্যস্ত। ওদের দেখে রিয়ালি দেবী হেসে বললেন, এসো এসো। শাইনি হেসে বলল, সরি, এই সময় আপনাদের ডিস্টার্ব করার জন্য। আসলে আমরা রনের দেওয়া গিফটগুলো ফেরত দিতে এসেছিলাম, অ্যানা দিতে বলল তাই। ওদের কথা শুনে রিয়ালি দেবীর হাসি মুহূর্তে মিলিয়ে গেল। তারপর ধীর স্বরে বললেন, রন ওর রুমে আছে, তোমরা যাও, দেখা করে এসো। শাইনি ইতিবাচক মাথা নাড়িয়ে রৌনকের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর দরজায় নক করে বলল, আমি আর জেনি এসেছি, আমরা ভেতরে আসছি। তারপর দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখল অন্ধকার ঢেকে রেখেছে পুরো ঘরটাকে। কোনো মতে হাতড়ে হাতড়ে ঘরের লাইটটা জ্বালাতেই শাইনি দেখল রৌনক মেঝের ওপর বসে আছে, বিছানায় মাথা রেখে। হঠাৎ করে লাইট জ্বলে উঠলে রৌনক চোখ খুলে দেখতে পেল শাইনি এবং জেনি দাঁড়িয়ে আছে। ওরা কোনোদিনও রৌনককে এত আগোছালো ভাবে দেখেনি, যেন নিজের খেয়াল রাখতে ভুলে গেছে ও। এলোমেলো চুল, বিষণ্ণতায় ভরা দুটি চোখ, আর অতি সুদর্শন এবং উজ্জ্বলতায় ভরপুর মুখটি সমস্ত উজ্জ্বলতা হারিয়ে গেছে, একেবারে ফিকে হয়ে গেছে ও। এই রূপ ওর বিধ্বস্ত অবস্থা দেখে মুহূর্তে মন উদাস হয়ে গেল ওদের। চোখের কোণ থেকে গড়িয়ে পড়া অশ্রুকে মুছে বলল, তোমরা এখানে হঠাৎ কোনো দরকার আছে? শাইনি বলল, অ্যানা গিফটগুলো ফেরত দিতে পাঠিয়ে যায়, সেটাই আমরা দিতে এলাম। রৌনক উদাস কণ্ঠে বলল, ও আচ্ছা, রেখে দাও। তোমরা কি এখনই চলে যাবে? জেনি ইতিবাচক মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমরা চলে যাব, তোমাকে ডিস্টার্ব করতে চাই না। রৌনক শান্ত স্বরে বলল, কে বলল তোমরা ডিস্টার্ব করছো? আমার জীবনে এমন কোনো গুরুত্বপূর্ণ কিছুই আর নেই এখন, যে জন্য আমাকে সময় দিতে হবে। তাই আমি এখন সবসময় ফ্রি। তোমরা গিয়ে বসো, আমি আসছি। জেনি সেই রুম থেকে বেরিয়ে আসতেই বলল, কোনোদিন ভাবতে পারিনি রনকে এভাবে দেখব, ভালো লাগছে না। আমিও বুঝে গেলাম, কিন্তু অ্যানা বুঝে উঠতে পারল না এখনো। শাইনি উদাসী কণ্ঠে বলল, কি আর করা যাবে, চল। ওরা আবারও রিয়ালি দেবীর কাছে এসে উপস্থিত হলো। শাইনি বলল, সরি, আবার আপনাদের ডিস্টার্ব করছি। অ্যাকচুয়ালি রন বসতে বলল, তাই আমরা এখানে কিছুক্ষণ থাকবো। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে কিছু আস করতে পারি কি? রিয়ালি দেবী ওদের দিকে তাকিয়ে আলতো স্বরে হেসে বললেন, নিশ্চয়, জিজ্ঞেস করো। শাইনি বলল, আমি আপনাদের ব্যাপারে জানতে চাই। যেদিন প্রথম আপনাদের সাথে পরিচয় হয় সেদিন সবার ব্যবহার, অ্যানার প্রতি আপনাদের ভালোবাসা দেখে মনে হচ্ছিল আপনারা অনেক আগে থেকে অ্যানাকে চেনেন, মানে ও আপনাদের পূর্ব পরিচিত। কিন্তু আপনাদের চিনতে পারিনি। আর অ্যানা বলল যে রৌনক সবার সাথে লড়েছিল, তা কোনো সাধারণ ভ্যাম্পায়ারের পক্ষে সম্ভব নয়। রিয়ালি দেবী আলতো করে হেসে বললেন, আমি জানতাম তুমি এমন কিছু নিশ্চয় জিজ্ঞেস করবে। পুরো সত্যিটা তোমাদের এখনই না জানাতে পারলেও কিছুটা তো জানাতেই পারি। রৌনক অ্যানাকে অনেক আগে থেকেই চেনে, তোমাদের বন্ধুত্বের আগে থেকে, এদেশে পড়তে আসার আগে থেকে। আর আমরাও। রন ইজ দ্য প্রিন্স অফ অল ভ্যাম্পায়ার্স। ও আমার আর সিদ্ধার্থর ছেলে। রনের অনেক দায়িত্ব, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে অ্যানাকে রক্ষা করা। আর তাই তো ব্যবসা ছেড়ে ওকে সর্বক্ষণ আগলে রাখার জন্য তোমাদের কলেজের টিচার হিসেবে জয়েন করেছিল। সব ঠিকঠাক চলছিল, কিন্তু কিভাবে সব শেষ হয়ে গেল। এ কথা শুনে
শাইনি এবং জেনি প্রচন্ড পরিমাণে বিস্মিত হয়ে গেছিল। রন প্রিন্স, তার মানে আপনারা, আর আপনি ওর মা? তাহলে সেদিন যে বলল। রিয়ালি দেবী আবারও আলতোভাবে হেসে বললেন, রিল্যাক্স, আমরা সাধারণভাবে থাকতে পছন্দ করি, আর উনি রনের ঠাকুমা। যেন রন কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে অনামিকাকে পেয়েছিল, কিন্তু দেখো আবার হারিয়ে ফেলল। শাইনি বলল, আমরা চেষ্টা করব অ্যানাকে মানানোর। হঠাৎ রৌনক সেখানে উপস্থিত হয়ে শান্ত কণ্ঠে বলল, তার দরকার নেই, আমি ওর দোষী আছি, আমাকে থাকতে দাও না, আমি চাই না তোমাদের কিছু খারাপ বলুক। শাইনি নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, আমি জানি ও কোনো কিছু বুঝতে চায় না, কিন্তু আমার ভয় হচ্ছে যা ও করছে তাতে ওকে পরে পস্তাতে না হয়। তুমি নিজের খেয়াল রেখো, দেখো কি অবস্থা করেছ নিজের। রৌনক আলতো করে হেসে বলল, তোমরা যা দেখছো তা তো শুধু একটা শরীর মাত্র, আমি তো অলরেডি মরে গেছি মনের থেকে। যাক, সে কথা ছাড়ো, তোমরা কিছু খাবে? জেনি নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, না, এবার আমাদের আসতে হবে। রৌনক শান্ত স্বরে বলল, চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। শাইনি বলল, আমরা চলে যাব, তুমি রেস্ট করো। এই বলে সেখান থেকে প্রস্থান করল ওরা। সন্ধ্যাবেলায় অনাথ আশ্রম থেকে অনামিকা ফেরার পর সেই রাতে 3 বন্ধু মিলে অনেক আড্ডা দিল। পরের দিন সকালবেলা অনামিকার ঘুম ভাঙল শাইনির ডাকে। আজ ওর ফেয়ারওয়েল, আর এই দেশে আজ ওর শেষ দিন। স্নান সেরে দ্রুত রেডি হয়ে নিল অনামিকা। শাইনি আর জেনি ওকে সুন্দরভাবে সাজাতে চাইলেও একদম সাধারণ পোশাকে কলেজে উপস্থিত হলো ও। অনামিকা যেতেই দেখল সবাই ওর জন্য অপেক্ষা করছিল। খুব সুন্দর করে অডিটোরিয়াম সাজিয়েছিল ওরা। অনামিকার হঠাৎ চোখ পড়ল রৌনকের দিকে, কিন্তু পরক্ষণেই চোখ সরিয়ে নিল ও। তারপর অনুষ্ঠান শুরু হলো। সবাই ওকে কিছু না কিছু দিল উপহার হিসাবে। একজন যখন জিজ্ঞেস করল রৌনককে কিছু দিল না ওকে, তখন অনামিকা মনে মনে বলল, যা স্মৃতি উপহার দিয়েছে আর কিছু চাই না। তারপর বলল যে আর কিছু লাগবে না। নাচ এবং গানের অনুষ্ঠান আয়োজিত হলো। সবাই খুব উপভোগ করছিল। আর তারপর বেশ কয়েকজন মিলে অনামিকাকে অনুরোধ করল গান গাওয়ার জন্য, কিন্তু ও একেবারেই রাজি না হলে সবাই রৌনককে ঘিরে ধরল, কারণ সবাই জানত ও খুব ভালো গান করে। রৌনক প্রথমে মানা করলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। তারপরও মঞ্চে উঠে একেবারে মাঝখানে গিয়ে দাঁড়ালো। এরপর সমস্ত আলো নিভে গেল এবং স্পটলাইট এসে পড়ল ওর উপর। সবাই দেখল গিটার হাতে দাঁড়িয়ে আছে ও। তারপর সেই গিটারের সুর তুলে অতি সুমধুর গলায় গাইতে আরম্ভ করল, दिल का दरिया बह ही गया, राहों में यूं जो तू मिल गया, मुश्किल से मैं संभला था हाँ, टूट गया हूँ फिर एक दफा, बात बिगड़ी है इस कदर, दिल है टूटा टूटे हैं हम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहते हैं और हम। অনামিকা একবারের জন্য ওর চোখে চোখ রাখেনি। গান গাইতে গাইতে কখন যে রৌনকের চোখ দুটো জলে ভরে উঠেছিল তাও নিজেও বুঝতে পারেনি। শুধুমাত্র ও কেন, সেখানে উপস্থিত প্রায় সবারই চোখ দুটো জলে ভরে উঠেছিল গানের প্রতিটি কথার মাধ্যমে। নিজের কষ্টের দুঃখগুলো তুলে ধরতে চাইছিল রৌনক, আর তা হয়তো বুঝতে পেরেছিল প্রত্যেকে। সেদিনকে সবাই আনন্দে মেতে উঠে স্মরণীয় করে রাখতে চাইল এই মুহূর্তটা জীবনের খাতায়। সন্ধেবেলায় অনামিকা শাইনি এবং জেনির সাথে বিমান বন্দরে পৌঁছালো। শাইনি বলল, পৌঁছে গিয়ে কিন্তু আমাকে অবশ্যই কল করবি, ঠিক আছে? তোকে খুব মিস করব। আর হ্যাঁ, প্রতিদিন কিন্তু ভিডিও কলে কথা হবে, ভুলে যাবি না কিন্তু। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। হয়তো
ওর চোখ খুঁজছিল কাউকে। সেই দেখে জেনি বলল, কিরে, কাউকে খুঁজছিস নাকি? অনামিকা দ্রুত বলল, না না, কাকে খুঁজতে যাব, কেউ না। তারপর মনে মনে বলল, ভালোই হয়েছে, রনের মুখটা দেখতে হবে না, আমার জার্নি শুভ হবে। কিছু মুহূর্ত পরে অ্যানাউন্সমেন্ট হওয়ার পর ওদেরকে বিদায় জানিয়ে ফ্লাইটের দিকে চলে গেল। অপরদিকে রৌনক কলেজ থেকে ফিরে নিজেকে ঘর বন্দি করে রেখেছিল। আজ চেয়েছিল অনামিকাকে বিদায় জানাতে, কিন্তু যায়নি। কি করে যাবে? কোনো মতেই যে পারবে না বিদায় জানাতে। তাই এক দৃষ্টে চাঁদের দিকে তাকিয়ে বসেছিল, আর ওর মনের চাপা কষ্টগুলো বেরিয়ে আসছিল অশ্রুরূপে। ফ্লাইটে উঠে অনামিকা ঘুমিয়ে পড়েছিল। কলকাতায় পৌঁছাতে প্রায় 4 ঘন্টার মতো লাগবে, আর অপেক্ষা করতে পারছিল না নিজের বাবা মাকে কখন কাছ থেকে দেখবে। কলকাতায় ফ্লাইট ল্যান্ড করার পর অনামিকা দ্রুত বিমানবন্দরের থেকে এক্সিট ডোরের সামনে উপস্থিত হয়েছিল। গতকাল ঘুমিয়ে আর গান শুনেই কাটিয়েছিল বিমানের ভেতর। অনামিকা এক্সিট ডোরের সামনে পৌঁছানোর সাথে সাথে অমরেশবাবু ওর জন্য অপেক্ষা করছিল। ও দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরল আনন্দেতে। অনামিকা উত্তেজিত হয়ে গেল। কতদিন পর তোমার সাথে দেখা হলো, বাড়ি চলো তাড়াতাড়ি, বড্ড খিদে পেয়েছে। তারপর বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা রওনা হলো ওনারা বাড়ির উদ্দেশ্যে। চৌধুরী নিবাস নামে পরিচিত অনামিকার বাড়ি, যা অবস্থিত কলকাতার সল্টলেকে। বাড়িটির বাহ্যিক সৌন্দর্য মনোমুগ্ধকর। ভেতরের সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্যের তুলনায় সামান্য কিছু কম নয়। 2 তলা মিলিয়ে 4টি বড় বেডরুম, একটি বড় হলঘর, ডাইনিং এবং কিচেন রয়েছে। আর 4টি বেডরুমের সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। প্রত্যেকটি ঘরেই রয়েছে মূল্যবান আধুনিক এবং বিলাসবহুল আসবাবপত্র। আর যেহেতু অমরেশবাবু প্রচণ্ড বই পড়তে ভালোবাসেন, তাই ওদের বাড়িতে একটি লাইব্রেরিও রয়েছে এবং বাড়ির সামনে রয়েছে বিশাল লন। বাড়িতে পৌঁছে মনামি দেবীকে জড়িয়ে ধরল অনামিকা। মনামি দেবী ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পরে আদর করবি, আগে যা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। তারপর অনামিকা দ্রুত স্নান করে বাড়ির ড্রেস পরে খেতে বসল। আর অনামিকা আসার জন্য অমরেশবাবু এবং মনামি দেবী দুজনেই নিজের কাজ ছেড়ে বাড়িতে ছিলেন। খাবার খাওয়া হয়ে যাওয়ার পর অমরেশবাবু বললেন, কি রে মা, এবার বল, কেন চলে আসলি হঠাৎ? মুহূর্তে গম্ভীর হয়ে গেল অনামিকা, আর তারপর সমস্ত ঘটনা খুলে বলল। তুমি ভাবতে পারছো এরপর কি করে ভালোবাসি বলো? অমরেশবাবু বললেন, তোর কিন্তু এটা মোটেও ঠিক হয়নি, রনকে এভাবে ছেড়ে আসা, ওকে এভাবে অপমান করা। অনামিকা অবাক কণ্ঠে বলল, বাবা, তুমি কি বলতে চাইছো? সমস্ত কিছু জানার পর তুমি ওর দোষ না দেখে আমার দোষ দিচ্ছ? মনামি দেবী ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, কারণ আমরা অনেক আগে থেকে সব জানতাম ওর আসল পরিচয়ের ব্যাপারে, আর রনকে তোর চেনার অনেক আগে থেকে চিনতাম। তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি তুই কত বড় ভুল করেছিস ওকে কষ্ট দিয়ে। অনামিকার চোখ দুটি বিস্ফোরিত হয়ে গেল। অনামিকা বুঝে উঠতে পারল না রৌনককে কি করে চিনলেন ওনারা, আর সব জেনেও জানালেন না কেন, আর কি ভুলের কথা বলছিল। সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছিল ওর। অনামিকা কলকাতায় আসার পর ইতিমধ্যে কয়েক মাস কেটে গেছে। রৌনক প্রতিদিন অনামিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু অনামিকা একবারের জন্যেও ওর সাথে কথা বলার বিন্দুমাত্র চেষ্টা করেনি। তাই এক প্রকার বাধ্য হয়ে প্রতিনিয়ত অমরেশবাবু এবং মনামি দেবীকে কল করার মাধ্যমে অনামিকার সাথে কথা বলার চেষ্টা চালিয়ে গিয়েছিল রৌনক। কিন্তু প্রতিবারই ওকে উপেক্ষা করে গিয়েছিল অনামিকা। শুধু তাই নয়, অনেকবার অনামিকার কলকাতার সল্টলেকের বাড়িতেও এসেছিল রৌনক ওকে বোঝানোর জন্য, কিন্তু বারবার অনামিকার লাঞ্ছনা পাওয়াতে
অমরেশ বাবু এবং মনামী দেবী রৌনককে অনুরোধ করেছিল এভাবে অপমানিত হতে এখানে যেন আর না আসে। তাই ধীরে ধীরে অনামিকার বাড়িতেও যাওয়া বন্ধ করে দেয় রৌনক এবং অনামিকার থেকে অল্প অল্প করে নিজেকে দূরে সরিয়ে দিতে থাকে। কারণ ও বুঝতে পেরেছিল ওর এহেন আচরণে অনামিকা আরো বেশি কষ্ট পাচ্ছিল। কিন্তু অমরেশবাবুকে ফোন করে প্রতিদিন অনামিকার খোঁজ খবর নিত। বিগত কয়েক মাস ধরে একটু একটু করে প্রতিনিয়ত রৌনক যেমন ভেঙে পড়েছে, তেমনি প্রতিদিন একটু একটু করে নিজেকে শক্ত করে চলেছে অনামিকা। একাই থাকতে এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু নিজের কষ্ট কারোর সাথে ভাগ করতে চায় নাও। এই যন্ত্রণা, এই কষ্ট ওর একার, যা হয়তো কোনোদিন আর কারোর ভালোবাসার পরশ পেয়ে মিলিয়ে যাবে না। আগে সেই শিশুসুলভ প্রাণোচ্ছল অনামিকা একদম চুপচাপ হয়ে গিয়েছিল। এমনকি নিজের বাবা মার সাথেও কথা বলা কমিয়ে দিয়েছিল অনামিকা। সেদিন থেকে যেদিন ও জানতে পেরেছিল রৌনকের আসল পরিচিতির ব্যাপারে ওনারা সব জানতেন, কিন্তু একবারের জন্য অনামিকাকে সত্যিটা জানানোর প্রয়োজন বোধ করেনি। ওর মনে হয়েছিল যে ওনারাও রৌনকের পক্ষে ছিলেন, তাই তো এত বড় একটা ব্যাপার গোপন করেছিলেন ওর থেকে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর এখনো পায়নি অনামিকা। তার সঙ্গে রৌনকের সাথে কিভাবে পরিচিত হলেন ওর বাবা মা, তারও কোনো উত্তর এখনো পায়নি। বারংবার এই প্রশ্নগুলো জিজ্ঞেস করলেও অমরেশ বাবু এবং মনামী দেবী উত্তর দেননি, এই বলে যে ঠিক সময় আসলে অনামিকা নিজেই সমস্ত কিছু বুঝতে পেরে যাবে এবং ওকে বারবার সেই দেশে ফিরে যেতে বলেছিলেন। কোনো মতে রাজি হয়নি অনামিকা। আর তখন থেকেই অল্প অল্প করে অমরেশ বাবু এবং মনামী দেবীর থেকে দূরে নিজেকে সরিয়ে নিয়েছিল অনামিকা। মন খুলে সমস্ত কথা একমাত্র বলতো শাইনি আর জেনিকে। অনামিকার থেকে দূরে থাকলেও মনের সব থেকে কাছে ছিল ওরাই। তাই প্রতিদিন সময় হলেই হাসি মজায় মেতে উঠত ওরা তিনজন। অনলাইনেই কলেজের পড়াশোনা করছিল অনামিকা এবং কিছুদিন আগে যে পরীক্ষা হয়েছিল তাও অনলাইনে দিয়েছিল। নিজেকে আগের থেকে অনেকটাই পরিণত করে ফেলেছিল অনামিকা। আরেকটা সিদ্ধান্ত নিয়েছিল যে যাই হয়ে যাক না কেন রৌনককে ও কোনোদিনই ক্ষমা করতে পারবে না। অন্যদিকে রৌনক একেবারে আবেগ অনুভূত হয়ে গিয়েছিল। কলেজ ছেড়ে দেওয়ার পর থেকে মন এবং সমস্ত সময় দিয়েছিল ব্যবসাতে এবং সারাদিন ব্যবসা সংক্রান্ত কাজে ব্যস্ত রাখতে শুরু করেছিল নিজেকে। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও অনামিকাকে একবারের জন্য ভুলে যাওয়ার চেষ্টা করেনি রৌনক। আর করবেই বা কি করে? অনামিকা যে ওর আপন, নিজের সবটুকু দিয়ে তো এখনো ভালোবাসে ওকে। আর তাই তো বারবার অপমানিত হওয়ার পরেও অনামিকার সাথে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। যদিও মনামী দেবী বারবার ওকে বারণ করেছিল যে এভাবে ঘৃণ মন্তব্য শোনার থেকে বেশি খারাপ কিছু হতে পারে না, কিন্তু রৌনক তা গ্রাহ্য করত না একেবারেই। ও বলেছিল ভালোবাসার জন্য সবকিছু করতে পারে, এমনকি নিজের প্রাণটুকুও দিতে পারে। আর এ তো সামান্য কিছু কথা মাত্র। আর অনামিকা ওকে যাই বলুক না কেন সারা জীবন রৌনকের ভালোবাসা হয়ে থাকবে। আর রৌনক এই আশায় থাকবে যে আবার একদিন ফিরবে অনামিকা আর ওর এই অন্ধকারময় জীবনকে নিজের ভালোবাসার আলোতে আলোকিত করে তুলবে। প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল রৌনক যে কোনোভাবে যেন ওর মনের কষ্টগুলো বাইরে প্রকাশিত না হতে পারে। কিন্তু রৌনকের নির্লিপ্ত চাহনি, বিষণ্ণতার আবরণে ঢাকা পড়ে যাওয়া সুদর্শন মুখটির সমস্ত উজ্জ্বলতা হারিয়ে ফিকে হয়ে থাকা দেখে যে কেউ বুঝতে পারবে কতটা কষ্ট পাচ্ছে ও মনে মনে। রাতের গহন অন্ধকারে প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে কাঁদে রৌনক এবং তার সাক্ষী হতে থাকে একমাত্র রাতের অন্ধকার, চোখের জল
এবং ও নিজে। কিন্তু রৌনক কখনোই হার মানতে শেখেনি। শেষ চেষ্টা করেই ছাড়বে ও। তাই অনামিকার বাড়িতে নিজে না যেতে পারুক, ওর বাবা মা তো নিশ্চয়ই যেতে পারে। রৌনক খুব ভালোভাবেই জানে অনামিকা ওকে যতই উপেক্ষা আর অপমান করুক, রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবুকে কোনোদিনও এমন কিছু করবে না। আজ তাই অনামিকা এবং রৌনকের সম্পর্কের অবসানের 6 মাস পর রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবু সিদ্ধান্ত নিয়েছেন এবার অনামিকাকে ফিরিয়ে আনতে হবে। ওনারা ভেবেছিলেন যে হয়তো অনামিকা সমস্ত কিছু ভুলে রৌনককে ক্ষমা করে দেবে এবং আবারও একবার আপন করে নেবে ওকে। এবং ওনারা জানতেন অনামিকার কিছু সময়ের প্রয়োজন, আর তাই বিগত কয়েক মাস ওনারা কোনো পদক্ষেপ নিতে চাননি। অনামিকাকে একা থাকতে দিয়েছিলেন, সমস্ত কিছু ভাবতে দিয়েছিলেন, কিন্তু তার তেমন কোনো ফলাফল না পাওয়ায় এবং যা হওয়ার কথা ছিল তার বিপরীত ফলাফল পাওয়ায় ওনারা বুঝতে পেরেছেন যে দুটো আলাদা হয়ে যাওয়া মনকে এবার ওনাদেরকেই এক করতে হবে এবং সময় হয়ে এসেছে অনামিকাকে সমস্ত সত্যিটা জানানোর। সকালবেলায় রৌনক অফিসের জন্য রেডি হচ্ছিল, তখন রিয়ালি দেবীও রুমে প্রবেশ করলেন দরজায় নক করে। তারপর রৌনকের দিকে তাকিয়ে বললেন, আমরা অ্যানার সাথে কথা বলতে যাচ্ছি, আর আমরা পুরোপুরি চেষ্টা করব ওকে ফিরিয়ে আনার। তুই শুধু নিজের খেয়াল রাখিস। রৌনক শান্ত স্বরে বলল, ঠিক আছে, কিন্তু একটা কথা, ওকে জোর করবে না। ও যদি নিজে আসতে চায় তাহলে নিয়ে আসবে, আর যদি না চায় তাহলে একদম নয়। আমি আর অ্যানাকে কোনোভাবে কষ্ট দিতে চাই না। রিয়ালি দেবী চিন্তিত ভাবে বললেন, তাই হবে, কিন্তু তোকে নিজের খেয়াল রাখতে হবে। এভাবে থাকলে তো। রৌনক আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল, মরে যাব তাই তো? অ্যানা তো সেটাই চায়, তাই ওর এই চেষ্টাটা না হয় পূরণ করলাম। ওকে দ্রুত থামিয়ে রিয়ালি দেবী বললেন, কি বলছিস কি তুই? সকালবেলা এমন কথা বলতে নেই। তোকে বাঁচতে হবে অ্যানার জন্য, মনে রাখিস কথাটা। রৌনক আবারও শান্ত স্বরে বলল, ঠিক আছে, খেয়াল রাখবো নিজের। তোমরা সাবধানে যেও। তারপর ও অফিসের জন্য বেরিয়ে গেল। রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবু বিশিষ্ট কারোর জন্য অপেক্ষা করছিলেন। তারা এসে গেলে নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ওনারা। কোনো ফ্লাইটে না, নিজেদের প্রাইভেট জেটে করে রওনা হলেন। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কিছু স্বাভাবিক করে দিতে চান ওনারা। আজ মনামী দেবী এবং অমরেশ বাবু খুব খুশি। কাল সিদ্ধার্থ বাবু ও রিয়ালি দেবীর খুব গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্বের সাথে এখানে আসছেন অনামিকার সাথে কথা বলতে, কিন্তু একবারের জন্য ওকে জানাননি ওনারা। সকালবেলায় ব্রেকফাস্ট রেডি করে মনামী দেবী অনামিকাকে ডাকলেন, অ্যানামা উঠে পড়, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। অনামিকা একটু চেঁচিয়ে বলল, আসছি মা। কিন্তু ওর একটু ইচ্ছে করছিল না, দরজা জানলা বন্ধ করে ভেতরে বসেছিল। গত সপ্তাহে 18তে পা দিয়েছে অনামিকা। অমরেশ বাবু এবং মনামী দেবী খুব ধুমধাম করে ওর জন্মদিন পালন করতে চাইলেও অনামিকা বাধা দিয়েছিল। সেদিন মনামী দেবী অনামিকার সমস্ত পছন্দের পদ রান্না করেছিলেন নিজের হাতেই এবং কেকও বানিয়েছিলেন। যদিও অনামিকার কিছুই করতে ইচ্ছা করছিল না, কিন্তু ওর মা বাবার খুশির জন্য ওনাদের সাথে পুরো দিনটা কাটিয়েছিল। আর শাইনি এবং জেনি নিজেদের মতন করে পালন করেছিল ওর জন্মদিন। অনামিকার কাছে থাকতে না পারলেও দূর থেকে চেষ্টা করেছিল ওকে খুশিতে ভরে তোলার। সেদিনের পর থেকে অনেকটাই পাল্টে গিয়েছিল ওর জীবন। হঠাৎ করে সূর্যের আলো অতটা সহ্য করতে পারছিল না অনামিকা এবং খাবার ঠিকমতো খেতে পারছিল না। আর ঠিক সেদিন থেকে কেমন যেন তৃষ্ণার্ত বোধ হচ্ছিল ওর। জল খেলে তৃষ্ণা কমছিল না একটুও। মাঝে মাঝে অনামিকা বুঝতে পারছিল ও রুমের সমস্ত জায়গায় রক্ত রয়েছে। তা দেখে ও চিৎকার করে, আর মনামী দেবী ওকে এসে সামলে নিত প্রতিবারই। শুধু তাই নয়, বিগত কিছুদিন ধরে
অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেছিল অনামিকা। অস্পষ্ট কিছু ছায়ামূর্তি দেখতে পেত, কিন্তু স্পষ্টভাবে কিছু কণ্ঠস্বর শুনতে পেত, যার মধ্যে একটি হুবহু ওর কণ্ঠস্বর এবং অন্য একটি কণ্ঠস্বর যা শুনতে পেত তা খুব চেনা, এবং সেটা অন্য কারণ না বরং রৌনকের। সেই সমস্ত ব্যাপারে অমরেশবাবু এবং মনামী দেবীকে অনামিকা জিজ্ঞেস করলেও ওনারা বলেছিলেন খুব শীঘ্রই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর অনামিকা আবার আগের মতো হয়ে যাবে। অনামিকা জানে না কবে, কিন্তু ওনাদের বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই ওর। যদিও বা নিজের মা বাবার উপর থেকে ওর বিশ্বাস অনেকটাই আলগা হয়ে গেছে, তবে এবার বিশ্বাস করতে মন করছে অনামিকার। ও বসে বসে এসব ভাবছিল। তারপর তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে নিচে চলে গেল ব্রেকফাস্ট করার জন্য। অনামিকা খাবার টেবিলে বসতেই অমরেশবাবু বললেন, কাল কিন্তু খুব স্পেশাল কেউ আসছে, ঠিক আছে? কাল ক্লাস করতে হবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে অ্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে। অনামিকা ওনার দিকে তাকিয়ে বলল, কি আসছে বাবা? তোমার কি কোনো বন্ধু? মনামী দেবী হেসে বললেন, আমাদের বন্ধুর থেকেও অনেক বেশি। তোকে সেটা নিয়ে বেশি ভাবতে হবে না, এবার চুপচাপ খাবারটা খেয়ে নে, নইলে ঠান্ডা হয়ে যাবে। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো খাবার খেতে আরম্ভ করলো, কিন্তু কিছুটা খেতে শরীরটা আবার কেমন জানি করতে লাগলো ওর। ওর গলা থেকে খাবার নামছিল না একেবারে। তাই তো খাবার ছেড়ে উঠে পড়ে বলল, আর খাবো না, পেট ভরে গেছে, আমি ঘরে গেলাম, কোনো দরকার হলে ডেকো। তারপর নিজের ঘরে চলে গেল ও। আর সেদিন 3 বন্ধু অনেক গল্প করলো এবং আনন্দে মেতে উঠল ওরা একে অপরের সাথে। আর কিভাবে দিনটা কেটে গেল বুঝতে পারল না ওরা। পরের দিন সকালবেলায় আবারও মনামী দেবীর ডাকে ঘুম ভাঙল অনামিকার। বিরক্তি মেশানো কণ্ঠে বলল, দূর, ভালো লাগে না, একটু আগে পড়াশোনা করে ঘুমিয়েছি, এখন আবার ডাক। বাবাকে জানতে দেওয়া যাবে না আমি সারা রাত ধরে পড়াশোনা করেছি, নইলে বকবে। তারপর বিছানা থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল ওর। স্বপ্ন দেখছিল না বাস্তব? রিয়ালি দেবী এবং সিদ্ধার্থবাবু অনামিকার চোখের সামনে ওর বাবার সাথে বসে গল্প করছিল। ওনারা গতকালই কলকাতায় চলে এসেছিলেন, কিন্তু কিছু কাজ থাকার দরুন কাল আসতে পারেননি, তাই আজ সকাল সকাল এসেছেন। অনামিকাকে আসতে দেখে রিয়ালি দেবী হেসে বললেন, এই তো আমাদের অ্যানামা চলে এসেছে, কতদিন তোকে দেখিনি, কেমন আছিস? অনামিকা মনামী দেবীর দিকে তাকিয়ে বললেন, ওনারা এখানে কি করছেন? অমরেশবাবু হেসে বললেন, কাল তোকে বলেছিলাম না আমাদের খুব কাছের লোক আসছে। অনামিকা গম্ভীর হয়ে গেল ওনার কথা শুনে এবং বলল, ও তাহলে ওনারাও তোমার সেই গুরুত্বপূর্ণ লোক? আমাকে ডাকলে কেন বেকার? ওনারা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে বাবা, কিন্তু আমার কাছে কেউ না, আর না কোনো মূল্য আছে। ওনাদের সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। প্রত্যেকে আমাকে ঠকিয়েছে, নিজের পরিবারের মতো ভালোবাসার পরেও। সমস্ত কিছু জানার পরে তোমরা ওনাদের সাথে ভালো করে কথা বলতে পারো, কিন্তু আমি পারি না। রিয়ালি দেবী শান্তভাবে বললেন, আমরা জানি তুই আমাদের উপর কতটা রেগে আছিস আনা। আমরা তোর কাছ থেকে নিজেদের আসল সত্যিটা লুকিয়েছি তা মেনে নিচ্ছি, কিন্তু বিশ্বাস কর, সত্যি তোকে নিজের মেয়ের মতো ভালোবাসি। অনামিকা একটু জোরে চিৎকার করে বলে উঠল, আমাকে অ্যানা বলে ডাকার কিন্তু কোনো অধিকার আপনাদের নেই, অনেক হয়েছে, আর আমার কোনো কিছু শোনার ইচ্ছে নেই। আপনারা আমার মা বাবার কাছে ভালো মানুষ সাজতে পারেন, কিন্তু আমার কাছে নয়। অনামিকা তারপর বিদ্রুপের হাসি হেসে বলল, ও সরি, আপনারা তো মানুষই নন। এতদিন আপনাদের ভাই আমাকে নিশ্চিন্তে থাকতে দিচ্ছিল না, আর এখন আপনারাও চলে এসেছেন। মনামী দেবী জোর গলায় বলে উঠলেন, আনা চুপ কর, কি বলছিস কি তুই? গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? এই শিক্ষা দিয়েছি আমি তোকে? আর কার ভাই? রণদের ছেলে। ওরা
তোর মা বাবার মতো। অনামিকা প্রচন্ড বিস্মিত হয়ে গেল। তারপর অস্ফুষ্টে কণ্ঠে বলল, হোয়াট? রনের ওনারা মা বাবা? তাই ভাবি ছেলে এমন শিক্ষা কার কাছ থেকে পেয়েছে? মা বাবাই যখন মিথ্যেবাদী, ছেলে আর কি হবে? মনামী দেবী চিৎকার করে বললেন, অ্যানা, অনেক হয়েছে, এতক্ষণ তোকে কিছু বলিনি, এবার আরেকটা কথা বললে তুই কিন্তু আমার কাছে মার খাবি। অনামিকা অবাকভাবে মনামী দেবীর দিকে তাকালেন, কারণ এভাবে কখনোই ওর সাথে কথা বলেনি উনি। অনামিকা বলল, মা, তুমি এদের জন্য আমাকে মারবে? তারপর বিদ্রূপের হাসি হেসে বলল, ও, আমি তো ভুলেই গেছি, আমার থেকে এরা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর তুমি বলতে কি চাইছো মা? কেন আমি এমন ব্যবহার করছি, তাই তো? কারণ এটাই এনারা ডিজার্ভ করে। আর হ্যাঁ, যতক্ষণ এখানে থাকবে আমাকে ভুলেও ডাকার কোনো চেষ্টা করবে না, নইলে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। পুরো পরিবারটাই মিথ্যেবাদী। মনামী দেবী আবারও চিৎকার করে বললেন, একবার বলেছি, এবার সত্যি মারব। রিয়ালি দেবী ওনার দিকে তাকিয়ে বললেন, মনামী, একদম না। কেন বকছো? ও তো ভুল কিছু বলেনি, আর আমরা ওর কথা কোনোদিন কিছু মাইন্ড করব না। অনামিকা অন্যদিকে মুখ ঘুরিয়ে যেতে যেতে সিদ্ধার্থবাবুর পাশে বসা দুজন অপরূপ সুন্দর যুবক যুবতীদের দেখতে পেল। ও এতটাই রেগেছিল এবং রিয়ালি দেবীকে দেখে প্রথমে এতটা বিস্মিত হয়ে গেছিল যে ওনাদের খেয়াল করেনি। অনামিকা সেই সুদর্শন যুবতীটিকে দেখে তাকিয়ে বুঝতে পারল ওর মুখের সাথে তার প্রচুর সাদৃশ্য রয়েছে। তারপর ও অমরেশবাবুর দিকে তাকিয়ে বললেন, বাবা, এনারা কারা? তারপর অনামিকা অমরেশবাবুর প্রত্যুত্তর শুনে প্রচন্ড বিস্মিত হয়ে গেল, কারণ এমন কোনো উত্তর ও স্বপ্নেও আশা করেনি। অনামিকা অবাক কণ্ঠে বলে উঠল, বাবা, এ কি বলছো তুমি? কি করে সম্ভব? অনামিকার বিস্মিত মুখ দেখে রিয়ালি দেবী আলতো করে হেসে বললেন, কিভাবে সম্ভব তা নিশ্চয়ই তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি না। আর অমরেশ এবং মনামীর মতো এরাও তোর মা বাবা, কিন্তু পূর্বজন্মের, তাই চিনতে পারছিস না। অনামিকা তখন বিস্মিতভাবে রিয়ালি দেবীর দিকে তাকালো। মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না ওর। সমস্ত কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল অনামিকার। অমরেশবাবু ওর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ না, রিয়ালি যা বলছে একদম সত্যি। ওরা না থাকলে তোকে সত্যি কোনোদিনই পেতাম না আমাদের মেয়ে হিসাবে। তারপর উনি সেই যুবক যুবতীর সাথে বিস্তারিতভাবে অনামিকার পরিচয় করিয়ে দেওয়ার আগে অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, এ হতে পারে না, আমি পূর্বজন্মে বিশ্বাস করি না। তারপর রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবুর দিকে তাকিয়ে বেশ জোরে চিৎকার করে ও বলল, আমাকে এতবার ঠকানোর পরেও আপনারা যদি ভেবে থাকেন যে আমি আপনাদের এই সমস্ত কথাগুলি বিশ্বাস করে নেব, তাহলে আপনারা ভুল করছেন। আমি কখনোই তা করব না। আপনারা ও আপনাদের ছেলের মতোই মিথ্যেবাদী। অনামিকার সারা শরীর কাঁপছিল রাগে। সেখানে উপস্থিত সেই যুবক যুবতীকে ইশারায় দেখিয়ে অনামিকা অমরেশবাবুকে বলল, বাবা, তুমিও বা কি করে বলছো ওনারা আমার বাবা মা, তাও আবার পূর্বজন্মের? তুমি আমাকে বলো কি করে তা সম্ভব? কি প্রমাণ আছে? আর যেখানে ওনাদের দুজনকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনারা আমার থেকে বয়সে সামান্য কিছু বড়, সেখানে কিভাবে এমনটা হতে পারে? আর তোমরা এই মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছ? নাকি এবার বলবে ওনারাও মানে আমার নকল বাবা মা ভ্যাম্পায়ার, তাই এত ইয়াং, তাই না? আমার বাবা মা কারা তা আমি ভালোভাবে জানি। তোমাকে আর মাকে ছেড়ে কোনোদিন অন্য কেউ আমার মা বাবা হতে পারে না। আমি শুধু তোমাদের মেয়ে, আর কারণ না। আর তোমাদের মেয়ে হয়ে আমি জন্মেছি, একমাত্র ঈশ্বর চেয়েছেন তাই। আবারও বলছি বাবা, আমি এসব মানি না, এসব কখনোই হতে পারে না, সব মিথ্যে। ওনারা তোমাদেরও ঠকাচ্ছে। শেষের কথাগুলি জোরে চিৎকার করে বলল অনামিকা। তারপর ও দৌড়ে নিজের রুমে চলে গেল এবং সজোরে দরজা বন্ধ করে দিল।
অনামিকাকে সেভাবে চলে যেতে দেখে সেখানে উপস্থিত প্রত্যেকে বেশ বিস্মিত হয়ে গিয়েছিল। তারপর একে একে সবাই দৌড়ে অনামিকার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। অমরেশবাবু দরজায় ধাক্কা দিয়ে বললেন, অ্যানামা, দরজাটা খোল, কি হয়েছে তোর? অনামিকা রুমের ভেতর থেকে চিৎকার করে বলল, বাবা, আমাকে একা থাকতে দাও প্লিজ, আমি আর পারছি না নিতে, আমার কষ্ট হচ্ছে খুব। যতক্ষণ না ওনারা এখান থেকে চলে যাবেন আমি এই রুম থেকে কোনো মতেই বেরোবো না। রিয়ালি দেবী শান্ত স্বরে বললেন, লক্ষ্মীটি, এরকম করতে নেই। অ্যানা শোন বাবু, আমরা সত্যি তোকে একটু হার্ট করতে চাই না, যেটা সত্যি সেটাই আমরা বলছি। আমাদের কথাটা তুই না শুনলে কি করে তোকে বোঝাবো বল? অনামিকা আবারও জোরে চিৎকার করে বলল, আমি কিছু বুঝতে চাই না, আপনারা এখান থেকে চলে যান। আপনার ছেলে অলরেডি তো আমার জীবন অর্ধেক নষ্ট করে দিয়েছে, এখন আপনারা এসেছেন যেটুকু বাকি আছে তাও শেষ করে দিতে। মনামি দেবী ওর কথা শুনে বিস্মিত হয়ে বললেন, অ্যানা, কি বলছিস এসব? মা আমার, বাইরে আয়, এভাবে দরজা বন্ধ করে রাখিস না, দেখ আমাদের সকলে খুব টেনশন হচ্ছে। অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, না, আমি বেরোবো না, তোমরা চলে যাও। এনারা যদি আর এক মুহূর্ত এখানে থাকেন তাহলে কিন্তু আমি নিজেকে হার্ট করব। আজকে যদি আমি কোনো ভুল স্টেপ নিতে বাধ্য হই তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে মা। অনামিকা কথাগুলো বলতে বাধ্য হচ্ছিল, কারণ ও এই সত্যিগুলো আর নিতে পারছিল না। বারবার নিজের অস্তিত্ব, নিজের জীবনকে মিথ্যে মনে হচ্ছিল। অনামিকাকে শান্ত করার জন্য রিয়ালি দেবী শান্ত স্বরে বললেন, ঠিক আছে, আমরা এখনই চলে যাব, তুই যা চাইছিস তাই হবে, আর আমি এক মুহূর্ত থাকবো না এখানে। অমরেশবাবু বললেন, হ্যাঁ চলে যাবে, তুই শুধু একবার বেরিয়ে আয়। অনামিকা কান্নায় ভেঙে পড়ল এবং কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বারবার আমার ইমোশন নিয়ে তোমরা খেলা করছো, বারবার আমাকে মিথ্যে বলছো তোমরা প্রত্যেকে। তার থেকে তোমরা আমাকে মেরে ফেলো না, এভাবে প্রতিদিন অল্প অল্প করে মরে যাওয়ার থেকে একেবারে মরে যাওয়া অনেক ভালো। মনামি দেবী জোরে বলে উঠল, অ্যানা, একদম বলবি না এসব। অনামিকা দৃঢ় কণ্ঠে বলে উঠল, মা, আমি লাস্ট বারের মতো বলছি, মা, ওনারা যদি না যান তাহলে আমি সত্যি সত্যি কিন্তু সুসাইড করতে বাধ্য হব, আর আমার মৃত্যুর জন্য তোমরা প্রত্যেকে দায়ী থাকবে। অনামিকা কান্নায় ভেঙে পড়ল আবারও। এই কথাগুলো মন থেকে না বলতে চাইলেও এছাড়া কোনো উপায় ছিল না ওর কাছে। অনামিকার এই অবস্থা দেখে মনামি বুঝে উঠতে পারছিল না কি করা উচিত। হঠাৎ ওনার মনে হলো যে এত কষ্ট কিন্তু অনামিকার প্রাপ্য নয়, আর যে কষ্ট ও যে যন্ত্রণা পাচ্ছে তার জন্য দায়ী রিয়ালি দেবীরা প্রত্যেকে, আর অনেক ক্ষেত্রে উনিও। অনামিকাকে বারবার অমনভাবে জোর করার জন্য নিজেকে দোষী মনে হচ্ছিল মনামি দেবীর, আর উনি সিদ্ধান্ত নিলেন যে বেশি দেরি হয়ে যাওয়ার আগে নিজের ভুল শুধরে নেবেন। কিন্তু উনি হয়তো ভাবেননি যে রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত কখনোই সঠিক হতে পারে না। মনামি দেবী শুধু ভাবছিলেন যদি অনামিকা সত্যি কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলে তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। রিয়ালি দেবীর দিকে তাকিয়ে মনামি দেবী একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমরা এখান থেকে চলে যাও। অ্যানা যখন চাইছে না তখন কোনো কিছু বলার বা করার আর দরকার নেই। অমরেশবাবু মনামি দেবীর কথা শুনে বিস্মিত হয়ে বললেন, অনামিকার সত্যিটা যে জানার দরকার তুমি সেটা ভালোভাবে জানো, তার জন্য ওরা এখানে এসেছে আর তুমি বারণ করছো? মনামি দেবী একটু জোরে চিৎকার করে বলে উঠলেন, আমি সমস্ত জানার পরেও বলছি, তুমি দেখতে পাচ্ছ না যে আমাদের অ্যানা কতটা কষ্ট পাচ্ছে, তারপরও এটাই বলবে? তারপর উনি অমরেশ বাবুকে টানতে টানতে ওনাদের রুমে নিয়ে গিয়ে বললেন, তুমি রিয়ালিয়া সিদ্ধার্থদাকে বলে দাও এখান থেকে ইমিডিয়েটলি চলে যেতে। আমি এমন ব্যবহার কেন করছি তা তুমি বুঝতে পারছো না? আর যদি অ্যানার কিছু হয়ে যায় ওদের কোনো লস হবে না, আমরা বরং আমাদের সন্তানকে হারাবো। ওকে নিজের লাইফটা লিড করতে দাও না যেভাবে ও চায়। আমি ভেবেছিলাম অ্যানা হয়তো বুঝতে পারবে, কিন্তু যখন চাইছে না, কি দরকার?
রনকে হার্ট করার পরেও ওর বাবা মা চলে এসেছে অ্যানাকে আরো বেশি কষ্ট দেওয়ার জন্য। রিয়ালি দেবী হয়তো নিজেও বুঝতে পারছিলেন না উনি যা বলছেন তা কতটা ভুল, কিন্তু অনামিকাকে সেভাবে কষ্ট পেতে দেখে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন মনামী দেবী। অমরেশবাবু ওনার কথা শুনে গম্ভীরভাবে বললেন, মনামী, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানতে না এটা হওয়ার ছিল? আমরা চাইলে তো আরো নর্মাল মানুষের মতো জীবন কাটাতে পারবে না। কিন্তু মনামী দেবী মানতে নারাজ। কিছুতেই অমরেশবাবু ওনাকে বোঝাতে পারছিলেন না। রিয়ালি দেবী এবং সিদ্ধার্থবাবু সমস্ত কথা শুনতে পাচ্ছিলেন এবং ওনাদের মনে হলো সত্যি হয়তো ওনারা অনামিকাকে অনেক বেশি কষ্ট দিয়েছেন এখানে এসে। সিদ্ধার্থবাবু বললেন, রিয়ালি সত্যি আমরা এখানে এসে অ্যানাকে আরো বেশি কষ্ট দিয়ে ফেলেছি, যেটা উচিত হয়নি। চলো যাওয়া যাক। রিয়ালি দেবী এবং সিদ্ধার্থবাবু সেই যুবক যুবতীকে সাথে নিয়ে সেখান থেকে প্রস্থান করার ঠিক পূর্বে হঠাৎ রিয়ালি দেবীর ফোন বেজে উঠল এবং উনি দেখলেন রৌনক কল করেছে এবং কল ধরতেই অপর প্রান্ত থেকে রৌনকের চিন্তিত কণ্ঠস্বর ভেসে আসলো, মম, ওখানে কি খবর? অ্যানা কি মেনেছে? রিয়ালি দেবী বুঝতে পারলেন না কি বলবেন। কিছু মুহূর্ত নিশ্চুপ থেকে বললেন, না, তবে তাড়াতাড়ি মেনে যাবে। হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে রিয়ালি দেবী থমকে গেলেন এবং পিছনে ফিরে দেখলেন যে মনামী দেবী গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে এবং উনি বললেন, মিথ্যে কথা বলার কোনো দরকার নেই, আমি ওর সাথে কিছু কথা বলতে চাই। রিয়ালি দেবী ওনাকে ফোনটা দিতে মনামী দেবী বললেন, রন, যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শোনো। তোমার খারাপ চাই না, তাই বলবো অ্যানাকে ভুলে যাও, ওকে একটু ভালোভাবে বাঁচতে দাও। এখানে তোমার ফ্যামিলি আসার পরে কিন্তু অ্যানার কষ্ট আরো বেড়ে গেছে। এবারও কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেললে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। ওকে ভুলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে, প্লিজ। আর ওকে কষ্ট দিও না, আমি তোমার কাছে হাত জোর করে বলছি। রৌনক সত্যি ভাবতে পারেনি মনামী দেবী এমন কিছু বলবে। কিছুক্ষণের জন্য বিস্মিত হয়ে গেছিল। তারপর বিষাদ মেশানো কণ্ঠে বলল, ঠিক আছে আন্টি, আপনি যা চাইছেন তাই হবে। অ্যানা যেভাবে থাকতে চায় সেভাবেই থাকবে। আজকের পর থেকে আমি আর এমন কিছু করব না যাতেও কোনো রকমের কষ্ট পায়। আপনি চিন্তা করবেন না, আমি আপনার কথাটা নিশ্চয়ই রাখব। অশ্রু গড়িয়ে পড়ল ওর গালের উপর। তারপর রিয়ালি দেবী ফোনটা নিতে রৌনকের উদাস কণ্ঠস্বর ভেসে আসলো, মম, তোমরা চলে আসো, অ্যানাকে আর কষ্ট দিও না। রিয়ালি দেবী ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ রে, আর দেব না, আমরা চলে আসছি। তারপর ফোনটা কেটে দিলেন। রৌনক ফোনটা টেবিলের উপর রেখে বিছানার উপর মাথা রেখে বলল, চিন্তা করো না অ্যানা, আমি এমন কিছু করব যাতে আমার কোনো চিহ্ন না থাকে তোমার জীবনে। তোমার থেকে আমি অনেক দূরে চলে যাব, তুমি আমাকে ভুলে যাবে, আমি জানি। আমি আসছি বিক্রম তোর কাছে। সত্যি তুই আবার জিতে গেলি আর আমি হেরে গেলাম। দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো ওর মুখ থেকে, আর রৌনক ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করে আবার তলিয়ে গেল গহন অন্ধকারে। মনামী দেবীকে রৌনকের সাথে সেভাবে কথা বলতে দেখে অমরেশবাবু নিজের রাগ ধরে রাখতে পারলেন না। চিৎকার করে বলে উঠলেন, মনামী, অনেক হয়েছে, আর একটাও কথা বলবে না তুমি। তখন থেকে শুধু উল্টোপাল্টা বিহেভ করছো, মাথা খারাপ হয়ে গেছে নাকি পুরো তোমার? রিয়ালি আর সিদ্ধার্থকে এতটা অপমান করলে, এখন রৌনক ওকে এতগুলো কথা শোনালে, ওর কি দোষ বলবে তুমি? তোমার মেয়ের এত অপমান সহ্য করার পর এখনো এত ভালোবাসে। তুমি জানো অ্যানার হেলথ কন্ডিশন? ও কিন্তু আমাদের মতো না একটুও, দিনে দিনে আরো খারাপ হবে। আর তারপর তুমি জানো কি হতে পারে, হয়তো ও বাঁচলই না। যদি সত্যি ওর খারাপ কিছু হয়ে যায় তুমি দায়ী থাকবে, কারণ সমস্ত কিছু জানার পর তুমি কিছু করতে দাওনি, মনে রেখো। হঠাৎ মনামী দেবী বুঝতে পারলেন ওনাদের এভাবে অসম্মান করা উচিত হয়নি একেবারে।
সত্যি কিছু মুহূর্তের জন্য উনি ভুলেই গিয়েছিলেন যে ওনার এরূপ ব্যবহার সবাইকে কতটা কষ্ট দিতে পারে। তারপর রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবুর দিকে তাকিয়ে বললেন, আমি সত্যি ভাবতে পারিনি এমন কিছু হবে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। সিদ্ধার্থবাবু নেতিবাচক মাথা নাড়িয়ে বললেন, এভাবে বলছো কেন অমরেশ? আমাদের ক্ষমা চাওয়া উচিত এভাবে তোমাদেরকে বারবার বিরক্ত করার জন্য। মনামি তো কিছু খারাপ বলেনি। অনামিকা ওর নিজের মেয়ে, তাই ওর ব্যাপারে একটু প্রোটেক্টিভ হবেই। মনামি দেবী মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন এবং ধীর স্বরে বলে উঠলেন, সিদ্ধার্থদা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি খুব ওভার রিয়াক্ট করেছি। আসলে কি বলতো, আমার অতটা কষ্ট সহ্য করতে পারছিলাম না। জানো তো, ওর 18 হওয়ার পর থেকেই মেয়েটা কিছু খেতেই পারছিল না। মাঝে মাঝে ভয় চিৎকার করে ওঠে আর বলে চারিদিকে নাকি রক্ত দেখতে পায়। শুধু তাই নয়, জল খেলে ওর পিপাসা কিছুতেই মেটে না, যন্ত্রণায় ছটপট করে। আর আমি অসহায় মতো দেখি, তাই তোমাদের ডাকলাম। কিন্তু অ্যানা যখন জানতে পারলো যে শুধু আমরাই ওর মা বাবা নয়, আর ও বলল, আমি সহ্য করতে পারলাম না। আমি যে হারাতে চাই না আমার মেয়েকে। মনামি দেবীর কথা পুরোপুরি শেষ হওয়ার আগে হঠাৎ প্রত্যেকে অনামিকার চিৎকার শুনতে পেল এবং প্রত্যেকে দৌড়ে ওর রুমের দিকে গেল।